আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আজকে বাজেট হয়ে গেল। স্বপন দাশগুপ্ত, দেশে যদি একজন অর্থমন্ত্রী থাকেন যার কাজ সব থেকে কঠিন, তা হলো বাংলার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। দেখুন, বাজেট পেশের আগে বিজেপি নেতৃত্ব স্বপন দাশগুপ্তকে অনেকটা স্কুল টিচারের মতো চোখ রাঙিয়ে বলে দিয়েছিলেন, দেখো ভাই, ট্যাক্স বাড়ানো যাবে না, আর যা কিছুই করো। সবে জিতে এসছি, মমতা এখনো জীবিত। কিন্তু তার থেকেও সব থেকে বড় বিষয় হলো বিজেপি স্বপনবাবুকে বলে দিয়েছিলেন যে নির্বাচনে সবকটি বড় প্রতিশ্রুতিকে কাটছাট করে হলেও জায়গা দিতে হবে, দিতেই হবে। এটা ভোট ব্যাংকের কথা। আমার সাথে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, খুব নামী অধ্যাপক সুদক্ষিণা গুপ্ত। সুদক্ষিণা, আপনাকে যদি এই বাজেটকে বোঝানোর জন্য একটা নাম বেছে নিতে বলি, এই ধরুন গৌরী সেনের হালখাতা অথবা কল্পতরু বাজেট, কোনটা আপনি বেছে নেবেন? কল্পতরু বাজেট। আর তা কেন? কারণ ওই যে আপনি বললেন যে যা যা নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো সবই পূরণ করার চেষ্টা করা হবে। এখন একটা বাজেট তৈরি করে তাতে তো এগুলো দিয়ে রাখতে ক্ষতি নেই শুরুতে। হ্যাঁ, টাকাটা আসবে কোত্থেকে সুদক্ষিণা? হ্যাঁ, সেটাই বলছি, টাকাটা তো পরে আসবে, মানে আপাতত তো প্রতিশ্রুতিগুলো দিয়ে রাখতে তো অসুবিধে নেই যে আমরা এই করবো। আর এরা তো, আমি যেটুকু বাজেট স্পিচের একটুখানি প্রথম দিকটা একটু চোখ বোলাচ্ছিলাম, তাতে তো দেখলাম এরা সবেতেই বলেছে উইথ দ্য হেল্প অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, উইথ দ্য হেল্প অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, তো বলাই বলছে তো এরা। না, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দান দেয় না। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্সের দিকে চোখ রাখা যায়। 7.5 লাখ কোটি টাকা বাংলা সরকারকে ফেরত দিতে হবে ঋণ বাবদ। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এসে বলবে না আমি আরো 3 লাখ কোটি টাকা দিচ্ছি, যা ফেরত দিতে হবে না, তা তো নয়। আর এই বছর শুধুমাত্র 50,000 কোটি টাকার সুদ, মানে 50,000 কোটি টাকার সুদ পশ্চিমবঙ্গ সরকার ফেরত দেবে বিভিন্ন লোকেদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে, ইনক্লুডিং সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই বাজেটে সুদক্ষিণা কোনো নতুন রেভিনিউ মানে নতুন ট্যাক্সেশন নেই, শুধুই খরচা আছে। যার জন্য আমি বললাম আপনি বেছে নিন, কি বলবেন, গৌরী সেনের হালখাতা না কল্পতরু বাজেট? আসবে কোত্থেকে টাকা? দেখুন, সত্যি কথা বলতে কি, এই যে বাজেট যেটাকে আমি এই কারণে কল্পতরু বলতে চাইছি, সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রান্ট দেয় না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তো আরো লোন দিতে অসুবিধে নেই। আর গ্রান্ট যে দেবে না, কোনো কোনো ক্ষেত্রে দেয় না তা তো নয়, গ্রান্টিং এইড ব্যাপারটা তো আছে। আর ওই যে যেটা এরা বারবার বলছেন ডাবল ইঞ্জিন সরকার, মানে ডাবল ইঞ্জিন সরকার না হলে স্টেটের কোনো উন্নয়ন হবে না, এই জিনিসটা তো প্রথমেই বলেই দেওয়া হচ্ছে। কাজেই টাকা তো পেছন থেকে আসবে, ব্যাকিং হবে। আর যদি সত্যি সত্যি এটা, দেখুন আমরা না কেউ জানি না, আমাদের যা বলা হয়েছে আমরা সেটাই জেনেছি যে এত টাকার ঋণ নেওয়া আছে, এত টাকা সুদ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এর বাইরে তো আমাদের সত্যি কোনো নলেজ নেই সত্যি কতটা কি। হ্যাঁ, তো আপনি জানেন পলিটিক্সে তো সবই সম্ভব। সব সম্ভব হলেও যে বই খাতা, সেটা কিন্তু খুব একটা ম্যানিপুলেট করা যায় না, কারণ ভারত সরকার এবং বিভিন্ন স্টেটসের বই খাতা, তার ট্রান্সপারেন্সি বিভিন্নভাবে মেনটেন্ড হয়। এবং সেই বই খাতা বলছে যে প্রতি 100 টাকা যেটা পশ্চিমবঙ্গ সরকার ট্যাক্স থেকে কামান, তার 44 টাকা সরকার খরচা করেন শুধুমাত্র সুদ পরিশোধ করতে। ভাবুন, মানে সরকারের কাছে 66 টাকা বাঁচছে প্রতি 100 টাকায় স্যালারি দিতে, উৎসবের খরচা করতে, পুজোর চাঁদা এবং তারপরে ডেভেলপমেন্ট। এরপরে যদি আপনি বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আরো টাকা আসবে এবং সুদের টাকা, সেটা কি করে সম্ভব? মানে সরকার চালানো কি করে সম্ভব হবে? সুদের টাকা তো সুদ দিতে হবে।
হ্যাঁ, সুদের টাকা শোধ দিতে হবে সেটা ঠিকই, কিন্তু ওই যেটা ওই পেছনে ডাবল ইঞ্জিন সরকার কথাটা বারবার বলা হচ্ছে, সেটা একটা নিশ্চয়ই কোনো কারণ আছে। না হলে অন্য অন্য যে স্টেট গুলোতে বিজেপি, স্টেট গভর্নমেন্টে বিজেপি সরকার আছে এখন, তারা নিশ্চয়ই শুধু রেভিনিউ জেনারেট করতে পারছে না। আর রেভিনিউ জেনারেট করা মানে শুধু ট্যাক্স বসিয়ে রেভিনিউ জেনারেট হয় তা নয়। তবে এটাও ঠিক যে সরকার এখন অনেক কিছু থেকে হাত গুটিয়ে নিয়েছে। আগের মতন তো সরকারি ক্ষেত্র এখন আর অত ওয়াইড, অত বিস্তৃত নেই। তাদের রেভিনিউ কমই হয়, সেটা ঠিকই। আহ, কিন্তু ওইটাই বারবার এরা বলছেন যে উইথ দ্য হেল্প অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কাজে ওদের নিশ্চয়ই একটা আছে কিছু। এবং ট্যাক্স এক্ষুনি বসায়নি সেটা একটা একরকম, কিন্তু ধরুন ট্যাক্স তো দু রকমের হতে পারে। একটা হচ্ছে সরাসরি যেটা আমরা ইনকাম এর ওপরে বসাই, ইনকাম ট্যাক্স বা অন্য কর্পোরেট ট্যাক্স, যারা ইনকাম করছে কর্পোরেট কোম্পানিগুলো বা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত স্তরে তাদের যে ট্যাক্স দিতে হয়। আর যেটা আরো বেশি আমরা বুঝতে পারি না, হয়তো চোখে দেখি না, সেটা হচ্ছে যে যারা যেটা ইনডাইরেক্ট ট্যাক্স হিসেবে যারা সেটা বিভিন্ন দ্রব্য সামগ্রীর ওপর কর বসিয়ে তুলে নেয়। আগে ছিল এমনি সেলস ট্যাক্স, তারপরে হলো ভ্যাট, এখন হলো জিএসটি ইত্যাদি ইত্যাদি। তো মানুষকে জিনিসপত্র কিনতে হলে যেগুলো এসেনশিয়াল কমোডিটি, যেগুলো সবসময় লাগবে দরকার হবে, সেগুলো তো কিনতেই হবে। তার উপরে যদি ধীরে 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 ট্যাক্স বসানো হয় তাদের রেভিনিউ তোলার জন্য, তাতে তো রেভিনিউটা বাড়বে, তাদের আয়টা বাড়বে সরকার। শুধু কিনা তার মানে আপনি এটা বলছেন যে বাজেটে কোনো ট্যাক্স না করলেও এটা চোখের ধুলো। সারা বছর বাকি যে কটা মাস বাকি আছে, আপনার বক্তব্য যে চুপিসারে সরকার ট্যাক্স বাড়াবে, যেটা স্টেট গভর্নমেন্টের হাতে যে ট্যাক্সগুলো আছে, যাতে রেভিনিউ আরো বাড়ানো যায় ট্যাক্স থেকে, সেটাই আপনি বলতে চাচ্ছেন? হতে পারে, আমি বলছি না যে হবেই, আমি তো সরকারের কাজকর্মের ব্যাপারটা জানি না, কিন্তু এটা একটা সম্ভাবনা। তারপরে এই যে দেখুন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, সবটাই যে ওই যুদ্ধের জন্য হচ্ছে তা আমার মনে হয় না। সেখানেও তো কিছু তো রেভিনিউ ওদের আসবে, সেগুলো আছে। গ্যাসের দাম, মানে যেগুলো আমি বলছি যেগুলো ছাড়া চলে না, এসেনশিয়াল কমোডিটি যেগুলো, সেগুলোতে যদি বসানো হয় ট্যাক্স, বা সেগুলো যদি দাম অন্য কোনো ভাবে বাড়ানো হয়, তাহলে অনেকটাই সরকারের ঘরে যাবে। এক নজরে দেখে নেওয়া যাক স্বপন বাবুর খরচার খাতা, যেটা এই বাজেটে উনি ডিক্লেয়ার করেছেন, দিয়ে বেড়েছে 38%, কিন্তু অক্টোবর থেকে। এর ব্যাপারে কি বক্তব্য আপনার? অক্টোবর থেকে, যার জন্য কুইক রিয়েকশন এসছে ডিএ সংগ্রামীদের থেকে, যে তারা আবার সংগ্রামে নামবে। অক্টোবর থেকে কেন? হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস ঠিক একটু ক্লারিফাই করি, আমার যেহেতু এটা পড়া হয়নি বাজেট ভালো করে। এই যে 38% যেটা বলছে, এইটার মধ্যে কি মানে এটা কি অ্যাডিশনাল 38% না সব মিলিয়ে, মানে যা ছিল সেটা বেড়ে 38% হবে? সব মিলিয়ে। সব মিলিয়ে 38% ডিএ পাওয়া যাবে, সরকারি কর্মচারীরা পাবে, তাই তো? তাহলে তার জন্য এক্সট্রা কতটা খরচ হবে আমি ঠিক জানি না, সেটা কিভাবে। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে অক্টোবর থেকে। অক্টোবর থেকে, হ্যাঁ। এবং সেই তা নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গেছে। তো আপনার কি মনে হয় অক্টোবর থেকে কেন করলো? দেখুন, যদি আপনি পলিটিক্স এর কথা বলেন, সেটা তো একটা হলো যে আপাতত তো ঠেকিয়ে রাখা গেল এইটা। আর হয়তো ওরা ভাবছেন যে ততদিনে অন্য জায়গা থেকে কিছু টাকা পয়সা জোগাড় হবে, টাকা তুলে নিতে পারবেন, তারপরে দেবেন। এবং এক মানে কিছুটা জোগাড়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। হতেই পারে, হ্যাঁ। আর একবারে পুরোটা দেওয়া হবে কিনা সেটাও তো আমরা এখনই বলতে পারছি না বসে। আর মানে আপনার মতে 38%ও পুরো একবারে অক্টোবরে পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ আছে। ওকে, দ্বিতীয় জিনিস যেটা, দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট যেটা স্বপন বাবু করেছেন, তাহলে তা হলো 1,00,000 শূন্য সরকারি পদ উনি ভরবেন। এবার 1,00,000টা বেশ বড় অঙ্ক, কিন্তু এটা তো সারা বছরে ভরা হবে। দেখা গেল এটাও কি হতে পারে যে বছরের শেষে গিয়ে, সামনের বছরে ফেব্রুয়ারি মার্চে গিয়ে 1,00,000 পদ ভরছেন উনি? তাহলে তো এবছরে কোনো ইম্প্যাক্টই আসবে না, নাকি উনি অল্প অল্প করে সারা বছর ভরবেন? এই 1 লক্ষ যে শূন্য পদ ভরার কথা বলা হয়েছে, এগুলো কি
কি ক্যাপাসিটি সরকারি। করা হবে? না, সরকারি তো বুঝলাম, মানে এগুলো কি তারা পার্মানেন্ট এমপ্লয় হিসেবে পার্মানেন্ট 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 বিভিন্ন জায়গায় যেগুলো খালি হয়ে গেছিল এবং টাকার ঘাটতির জন্য গত সরকার ভরেনি। খালি হতেই পারে, খালি হওয়া মানেই যে সেখানে পার্মানেন্ট পোস্টিং হবে তা নাও হতে পারে। আচ্ছা, আপনার বক্তব্য হচ্ছে এই জিনিসটা ভেগ আছে, এটা আমাদের জানতে হবে যে পার্মানেন্ট কিনা, পার্মানেন্ট হলে লাইবিলিটি বেশি, পার্মানেন্ট না হলে লাইবিলিটি কম, তাই বলছে। এটা কিন্তু শুধু রাজ্য সরকারের নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও প্রচুর পোস্ট খালি আছে, মানে রিক্রুটমেন্ট হয়নি বছরের পর বছর। এটা ইন জেনারেল এখন এবং সেগুলো উনি খোলসা করে বলেননি, তার মানে এই 1 লক্ষ উনি যেটা দেখাচ্ছেন, আপনার বক্তব্য হচ্ছে এক পার্মানেন্ট কি নন পার্মানেন্ট সেটা জানতে হবে, আর যদি পার্মানেন্ট নন পার্মানেন্ট হয় সেটা কে দেবে তার টাকা, হয়তো 1 লক্ষর মধ্যে 50,000 সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনার বক্তব্য তাই? হ্যাঁ, হতেই পারে, মানে এক্ষুনি এই হবে বলে যে আমরা খুব একটা আশাবাদী আমার মনে হয় যে হতেই হবে তা নয় আর। কিন্তু দেখুন, উনি বলেছেন 20,000 পুলিশ নিয়োগ হবে, এটা তো স্টেট সাবজেক্ট। এখানে 20,000-এর পুলিশের স্যালারি এবং এই যে পুলিশ এগুলো সব পার্মানেন্ট, রাইট? তো এদের স্যালারি তো স্টেটকেই দিতে হবে। আর 50,000 শিক্ষক, এটাও স্টেট। তাহলে তো আমাদের আবার ভাবতে বসতে হয় যে সত্যি সত্যি কি এত ঋণ আছে, আসবে কোথেকে? সেটাই। কারণ এই অঙ্ক আমি এখনো কষিনি, কিন্তু 50,000 শিক্ষকের মান্থলি স্যালারি, অথবা এগুলো হয়তো গিয়ে সামনের বছর ফেব্রুয়ারি মার্চে হবে। ফেব্রুয়ারি মার্চে হলেও তো তার তো টাকার জোগাড়টা করতে হবে তার জন্য। সেটা তো সামনের বাজেটে। হ্যাঁ, এটা তো বোধহয় ইন্টারিম হলো না? হ্যাঁ, সামনের বাজেটে। আচ্ছা, বাজেট মানে 27 সালে ফেব্রুয়ারি মার্চে ভর্তি পদগুলো ভর্তি হলেও তো এর মধ্যে রেভিনিউটা তোলা দরকার। এখন ওইটা তো প্রমিস, বাজেটে যেগুলো বলা হয় সেগুলো তো প্রমিস যে এই করা হবে, ওই করা হবে। আর তার অ্যাকাউন্টেবিলিটি কিছু থাকে না। মানে আমরা সাধারণ নাগরিক বাজেটটা নিয়ে গিয়ে বছরের শেষে সরকারকে জিজ্ঞেস করতে ভুলে যায় যে এগুলো করেছেন কিনা, তাই কি? সিভিক ভলেন্টিয়ারে 2,000 টাকা বাড়ানো হলো, এবং আমার কাছে যা তথ্য আছে বাংলায় প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার আছে। এবং এই যে আরেকটা কথাই প্রসঙ্গে আমার মনে হচ্ছে আপনি বলেননি, এই যে যেগুলো এরা বলছে সমাজ কল্যাণ মূলক যে প্রকল্পগুলো যেগুলোর জন্য টাকা বাড়ানো হচ্ছে ইত্যাদি, এইগুলোকে তো গত সরকারের আমলে ভিক্ষা ভাতা এইসব বলেই শুনেছিলাম। তো এখন এগুলো তো সব কল্যাণমূলক হয়ে গেছে, তার নিশ্চয়ই সেটা করতে হলে তার টাকার প্রভিশন রাখা আছে নিশ্চয়ই কোথাও থেকে। টাকার প্রভিশন তো রাখা আছে, কিন্তু আমি শুরুতেই যেটা বললাম যে একটা বিশাল গ্যাপ ইনকাম এবং এক্সপেন্সের, যেটাকে আমরা ইংরেজিতে ফিসক্যাল ডেফিসিট বলি। ইকোনমিক্সের প্রফেসর হয়ে আপনি একটু সহজ করে বুঝিয়ে দিন যে এই ফিসক্যাল ডেফিসিট যদি এবছর আরো বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের উপরে তার কি প্রভাব পড়বে? ফিসক্যাল ডেফিসিট বাড়লে একটা তো হবে, আপনার ইনফ্লেশন বাড়ার একটা সম্ভাবনা থাকবে। ইনফ্লেশন মানে জিনিসের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়ার। হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়ার কারণ ওই একটা হচ্ছে আস্তে আস্তে কর বসিয়ে করা, আরেকটা হচ্ছে একটু জিনিসগুলোর সাপ্লাই বা যোগানটাকে একটু কমিয়ে দেওয়া। হ্যাঁ, এরকম ভাবে হতেই পারে। আবার যদি দিয়ে বাড়িয়ে দেওয়া হলো, যেটা এরা বলছে, যদি সত্যি সত্যি ধরুন হলো, তখন তো লোকের হাতে টাকা অনেক এসে যাবে, সেই তুলনায় যদি যোগান না বাড়ানো যায় জিনিসের, সেইখানে একটা চাপ পড়বে। তো এটা হতে পারে, ইনফ্লেশন বাড়তে পারে। আর সরকারের এক্সপেন্ডিচারের দিকটাও তো দেখতে হবে। ইনফ্লেশন কিভাবে বাড়ে, মানে যখন এত বড় খরচা পশ্চিমবঙ্গ সরকার কমিট করছে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, এবং ততটা আয় তাদের নেই, এতে বিস্কিট, দুধ, চা, চাল এর দাম কি করে বাড়ে? সংযোগটা কি?
হ্যাঁ, এটা হচ্ছে ধরুন লোকের হাতে যখন টাকা এলো, যেটা এই যে যেটাকে আমরা বলছি এই ওয়েলফেয়ারের জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে, সেই টাকাটা তো তারা খরচ করতে চাইবে। এই খরচ করতে যখন চাইবে, সেই অনুযায়ী যদি আমাদের জিনিসগুলো জোগান না থাকে, লোকের হাতে যদি এক্সট্রা টাকা হয়, তাহলে সেখানে কিন্তু সেই জিনিসগুলোর দাম বাড়বে। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে আহ, ওই ধরুন কারোর মাইনে বাড়লো, সেইখানে যদি সে ডিমান্ড তো করবেই আরো বেশি, তখন তার আহ, সেই অনুযায়ী যদি না যোগান দেওয়া যায়, এগুলো আছে। তারপরে যে কোনো ভাবে যদি, যেটা আমরা উৎপাদন ব্যয় বলি, উৎপাদনের ব্যয় যদি বেড়ে যায়, তার নানান ভাবে সেটা বাড়তে পারে। যেমন ধরুন ওই আমাদের পেট্রোলিয়াম, ডিজেল এসবের দাম বাড়লে সে কোনো জিনিসেরই ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, এবং তারপরে জিনিসগুলোর দাম বাড়বে, তৈরি হবে, মানে যেগুলো তৈরি হবে আর কি, প্রডিউস হবে। তো এইরকম নানান ভাবে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হতে পারে, এবং সেটা সাধারণ মানুষের উপর নিশ্চয়ই চাপ পড়বে। এই যে সেটা ছিল প্রায় 36,000 কোটি টাকা অন্নপূর্ণা যোজনাতে কমিট করা হয়েছে এই বাজেট। আপনার কি মনে হয় সরকার এই 36 কোটি টাকা খরচা করবে? এভাবে অন্নপূর্ণা ভান্ডারকে 12 পাতার ফর্ম দিয়ে লোকেদের দেওয়া হচ্ছে, আপনার কি মনে হয় যারা লক্ষ্মী ভান্ডার পেত তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে এবং 3,000 টাকা করে পাবে এবং 36,000 কোটি টাকা সরকারের খরচা হয়ে যাবে? আমার গাড়ি যে ছেলেটি চালায়, তাকে আমি জিজ্ঞেস করছিলাম, বা সে নিজে, তার সঙ্গে আমার কথা হচ্ছিল, সে বলল যে তার স্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছে 12 পাতা করে, যখন জমা দিতে গেছে বলেছে অনলাইনে এটা করতে হবে। সে কিন্তু অনলাইন, মানে শি ইজ ইলিটারেট, অনলাইন সে জানে না, নিরক্ষর, নিরক্ষর বলতে আমি বলছি অনলাইন সে করতে পারে না। তাইতে সে বলেছে থাকবে, আমি আর এসব কিছু করবো না। মানে এইভাবে অনেকেই অনেকেই পারবেন না করতে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি দেখছি যাদের দরকার নেই, আমি বলছি না যে তারা নিজেরা খুব, হয়তো তারা নিজেরা খুব বেশি পরিমাণে রোজগার করছেন না, কিন্তু তাদের ফ্যামিলি ইনকাম আছে ভালো, তারাও আবার ফর্ম গুলো ফিল আপ করছেন, তারা পারবেন, তারা তো জমাও দেবেন, অনলাইনও করতে পারবেন। কিন্তু আমি জানি না, আমি নিজে একজন, এই যেহেতু আমি একটু ক্লাসে পড়াই ইকোনমিক্স, অনেক বছর ধরে পড়াচ্ছি, আমার এইটা একটু অবাক লাগে যে ফ্যামিলি ইনকাম আর পার্সোনাল ইনকামের মধ্যে বোধহয় একটা তফাৎ করা উচিত ছিল। আহ, কারণ ফ্যামিলি ইনকাম অনেক বেশি থাকলে সেখানে তো আরেকটা, এই ধরনের ইনকাম আরেকটা না হলেও হতো, মানে সে যদি, তিনি যদি কোনো প্রোডাক্টিভ কাজে থাকেন, তাহলে তো কিছু আমরা বলবো না, নিশ্চয়ই প্রত্যেকেরই থাকা উচিত। কিন্তু যাদের খুব বেশি এটা দরকার, একটা মানে সার্টেন লেভেলের নিচে যাদের ইনকাম, আমার মনে হয় তাদেরই এটা দিলে বোধহয় ভালো হতো আর কি, টাকাটা আর কাজে তাদের লাগে। আর তাদের দেওয়ার জন্য যে প্রসিজারটা বানিয়েছে সরকার এটা ঠিক, অনলাইনে, সেটা ওয়ার্কেবল, এটা বলবো। তাই তো? সুতরাং এই যে 36 কোটি, 36,000 কোটি, আমি দুবার ভুল বলেছি, ক্ষমা করবেন, 36,000 কোটি টাকা যেটা বরাদ্দ করা হয়েছে বাজেটে, আপনার কি মনে হয় এটা খরচা হবে না খাতায় কলমে রয়ে যাবে? না, দেখুন সত্যি কথা বলতে কি, খাতায় কলমে, মানে এই মুহূর্তে তো আমার প্র্যাকটিক্যাল দিক থেকে মনে হচ্ছে যে খাতায় কলমেই থেকে যাবে। সেটা তো অন্তত কয়েক মাস বা 1 বছর সময় না দিলে বোঝা যাবে না। হুম। তবে যারা সবাই ফর্ম ফিল আপ করেছেন, তারা সবাই পেয়েছেন কিনা বা পাবেন কিনা, এটা তো বলা আর কি এই মুহূর্তে মুশকিল। আহ সুদক্ষিণা গুপ্তা, অনেক ধন্যবাদ খুব তাড়াহুড়োতে সময় বার করে আমাদের সাথে কথা বলার জন্য। আমি কিছুদিন পরে আবার ফিরে আসবো আপনার কাছে, যখন সময় করে আপনি পুরো বাজেটটা পড়ে বুঝতে পারবেন, এর মানে যেটাকে বলে চিরুনি চেরা ভাবে আপনি দেখে আহ অনুমান করতে পারবেন যে কোথায় এর মধ্যে ফাঁক ফোকর আছে। কথা বলার জন্য কিছুদিন গেলে তবে প্র্যাকটিক্যাল দিকটা বোঝা যাবে আর কি, এখন তো একদম সবই ঠিক, সেই। একদম ঠিক। আমরা আমরা আবার কথা বলবো পরের সপ্তাহে। ঠিক আছে, থ্যাংক ইউ।